দর্শক আমন্ত্রণ যমুনাকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পারমাণবিক কার্যক্রম বন্ধে ইরানকে ঘুষ দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, বিস্ফোরক দাবি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। নবম রাতের মতো অব্যাহত ওয়াশিংটন তেহরান, পাল্টাপাল্টি হামলা। পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ঘিরে অগ্নিগর্ভ দিল্লি, পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ, সংহতি জানিয়ে বিরোধীদের অংশগ্রহণ। বিশ্বকাপ ফাইনালে পরাজয় ঘিরে আর্জেন্টিনার রাজধানীতে ব্যাপক সংঘর্ষ, পুলিশ সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। ইরানকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধের শর্তে। তেহরানকে নানা প্রকল্পের প্রলোভন দেখিয়েছিল, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলেন, ইরানকে ভয় দেখানো কিংবা কেনা যাবে না। দেশটিতে মার্কিন অভিযান শুরুর অনেক আগেই পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছিল তেহরান, দাবি করেন এমন কথাও। যুদ্ধবিরতি ভেঙে আরেক দফা ক্ষেপণাস্ত্রের গর্জন, যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এমন সময় গত বছর জুনে হয়ে যাওয়া 12 দিনের যুদ্ধ প্রসঙ্গে কথা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামনে আনলেন পর্দার আড়ালের গল্প। একটি ডকুমেন্টারির জন্য দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানকে নিষেধাজ্ঞা শিথিল বা বিভিন্ন প্রকল্পের প্রলোভন দেখিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরাতে চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তেহরান। এরপর হুমকি দিলেও তোয়াক্কা করেনি। আমাদের না ভয় দেখাতে পারবেন না ঘুষ দিতে। 12 দিনের যুদ্ধের আগেও ইসলামী প্রজাতন্ত্রকে প্রলোভন দেখানোর চেষ্টা করেছিল তারা। বলেছিল এটা করব সেটা করব, বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দেব। বলেছিলাম আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বিক্রির জন্য নয়। এটি এমন বিষয় যার জন্য 20 বছর ধরে নিষেধাজ্ঞা সহ্য করেছে ইরানের জনগণ। বিজ্ঞানীরা রক্ত দিয়েছেন। প্রথমবারের মতো চলমান যুদ্ধের শুরুর দিনগুলোর ভয়াবহতার কথা তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার শঙ্কা এবং আগেই প্রস্তুত করে রাখা গোপন প্রতিরক্ষা পরিকল্পনার কথাও প্রকাশ করেন। প্রথম 3 দিন আমরা পুরো বিচ্ছিন্ন ছিলাম। কে বেঁচে আছে, কে শহীদ হয়েছেন জানার চেষ্টা করছিলাম। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত ছিলাম। সর্বোচ্চ নেতার উপর হামলা হলে কি পদক্ষেপ নেওয়া হবে তা কোড 110 নামে আগেই নির্ধারণ করা ছিল। যুদ্ধের পর ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে বলেও দাবি করেন আরাগচি। তারাই এখন বলে আমাদের পারমাণবিক বোমা আসলে হরমুজ প্রণালী। বিশ্ব এখন উপলব্ধি করছে যে ইরান শক্তিশালী। সম্ভবত এটিই আমাদের বড় বিজয়। যুদ্ধ সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্রের নীতি, আদর্শ ও মূল অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ডরথি তাসরিন, যমুনা নিউজ। টানা নবম রাতের মতো ইরানে জোরদার হামলা চালিয়েছে ওয়াশিংটন। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে অন্তত 5টি শহরে। আক্রান্ত হয়েছে 2টি গুরুত্বপূর্ণ বন্দরও, সেন্টকমের দাবি। জোরালো অভিযান চালানো হয়েছে আইআরজিসির মিলিটারি কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, মিসাইল ও ড্রোন লঞ্চিং সাইট ও কমিউনিকেশন নেটওয়ার্ককে টার্গেট করে। জোরালো জবাব দিয়েছে ইরানও। দেশটির পশ্চিমে আইআরজিসির হামলায় পতিত হয়েছে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন। এছাড়াও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন বাহিনীর এয়ারক্রাফটে। আল আজরাক বিমান ঘাঁটিতে ধ্বংস হয়েছে কমপক্ষে 20টি হ্যাঙ্গার। হামলা হয়েছে কুয়েতেও, ক্ষতিগ্রস্ত একাধিক অস্ত্র ডিপো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম। ইরাক ভূখণ্ডে ইরানের চালানো হামলায় নিহত হয়েছে আরও এক মার্কিন সেনা। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। জানায়, ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয় সেগুলো।
এর পরপরই ড্রোনগুলোর অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের প্রক্রিয়া শুরু হয়। হঠাৎ ঘটে বিস্ফোরণ, ঘটনাস্থলেই নিহত হন ওই মার্কিন সেনা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত মোট ১৭ মার্কিন সেনার প্রাণহানি ঘটল। হরমুজ প্রণালীতে আরও ২টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা হয়েছে। সোমবার ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে এই তথ্য। জাহাজগুলো অনুমোদনহীন পথ ব্যবহারের সময় হয় বিস্ফোরণ। এর পরপরই অচল হয়ে পড়ে নৌযান দুটি। যুক্তরাষ্ট্রের চাপেই ট্যাঙ্কারগুলো এই পথ ব্যবহার করেছিল বলে দাবি তেহরানের। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যতদিন চলবে ততদিন পণ্যবাহী কোনো জাহাজই নিরাপদ নয় বলে জানিয়েছে আইআরজিসি। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতায় পৌঁছলে কয়েকদিনে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল নৌ চলাচল। তবে গেল সপ্তাহ থেকে পাল্টাপাল্টি হামলার জেরে আবারও অচলাবস্থা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটিতে। পিক্যাক্স মাউন্টেন ইরানের আরও একটি সম্ভাব্য ভূগর্ভস্থ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, এমন দাবি যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের। প্রায় ২০০০ ফুট গভীর সুড়ঙ্গে শুধু উন্নতমানের সেন্ট্রিফিউজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও সম্প্রতি খনন কাজ ও নিরাপত্তা জোরদারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইরান, যার জেরে যে কোনো সময় এই পর্বতের গভীরে টানেলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় এক নজিরবিহীন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন ইরান যুদ্ধ। এমন সময় চরম হুঁশিয়ারির আরও একটি তীর ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার টার্গেট ইরানের রহস্যময় পর্বত পিক্যাক্স মাউন্টেন। তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে জাগ্রস পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠের ১৬০০ মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়, যার ভেতরে রয়েছে দুটি ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্স। মাটির প্রায় ২০০০ ফুট গভীরে নিরেট গ্রানাইট কেটে তৈরি এই টানেলগুলো ধ্বংস করা মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী টানেল বিধ্বংসী বাংকার বাস্টারেরও ক্ষমতার বাইরে। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই কেন্দ্রে কেবলমাত্র উন্নত মানের সেন্ট্রিফিউজ অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র তৈরি ও সংযোজনের দাবি করে আসলেও গোপনে এখানে ইউরেনিয়াম সমৃদ্ধ প্ল্যান্ট নির্মাণ করছে তেহরান, এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। পর্বতটিতে চলমান গতিবিধির উপর কড়া নজর রাখার এবং খুব শিগগিরই আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের পারমাণবিক পরিস্থিতির অবস্থা বেশ নাজুক, তবুও পিক্যাক্স মাউন্টেনের দিকে লক্ষ্য রাখা হচ্ছে। প্রতিবারই এটি সম্পর্কে শুনি এবং বিষয়টি উড়িয়ে দেই। খুব শিগগিরই পিক্যাক্সে আঘাত হানতে পারি আমরা। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রকাশিত সাম্প্রতিক তথ্যে জানা গেছে, দুর্ভেদ্য এই সুড়ঙ্গের প্রবেশপথ আরও শক্তিশালী ও উন্নত করছে তেহরান। পুরোদমে চলছে ভেতরের খনন কাজও। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভূগর্ভস্থ কেন্দ্রটিকে অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে বর্ণনা করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে পিক্যাক্সকে ইরানের কৌশলগত ব্যাকআপ বলে মন্তব্য পশ্চিমাদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ফিলিস্তিন জুড়ে অব্যাহত ইসরায়েলের বর্বরতা। গাজায় হামলায় প্রাণ গেছে অন্তত ২ জনের। দখলকৃত পশ্চিম তীরে একটি বাড়ি ও মসজিদে অগ্নিসংযোগ করেছে ইসরায়েলি দখলদাররা। রোববার হেব্রনের একটি গ্রামে আকস্মিক হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় দখলদার ইসরায়েলিরা। আগুন নেভাতে তৎপর হওয়া স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীদের সাথেও জড়ায় সংঘর্ষে। এছাড়াও দখলদারদের হামলায় নাবলুসের একটি শহরে আহত হয়েছে ৪ ফিলিস্তিনি। জেনিন ও বেথলেহেমে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে আইডিএফ। পশ্চিম তীরের পাশাপাশি গাজার বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে আইডিএফ। আহত ফিলিস্তিনিদের বহনকারী অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও চালিয়েছে গুলি। গেল অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে আইডিএফের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়িয়েছে ১,০০০-এরও বেশিতে। গেল অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ৩,৭০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। যুদ্ধবিরতি চলাকালেই ইসরায়েলি আগ্রাসনে নিহত হন কমপক্ষে ১,১৬৮ জন ফিলিস্তিনি। এছাড়া আহত ৩,৭৩৪ জন। একই সময় আইডিএফের হাতে আটক হয়েছেন ১৪৯ ফিলিস্তিনি। চুক্তি অনুযায়ী উপত্যকায় ১.৫ লাখের বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল, কিন্তু এ পর্যন্ত মাত্র ৬০,০০০-এর কাছাকাছি ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে। এতে প্রয়োজনীয় ত্রাণের মাত্র ৩৫% পৌঁছাতে পেরেছে গাজার ক্ষুধার্ত মানুষের কাছে। গাজায় ইহুদি বসতি পুনর্বহালের দাবিতে এবার বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। রোববার উপত্যকা অভিমুখে ব্যাপক বিক্ষোভ মিছিল করে
কয়েকশো ইসরায়েলি। ইসরায়েল সীমান্ত পেরিয়ে গাজায় রীতিমতো অনুপ্রবেশ করে উচ্ছেদ হওয়া বসতি পুনরায় স্থাপনের দাবি তোলে তারা। যোগ দেয় বহু কট্টরপন্থী একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তা। নিয়ম অনুযায়ী সংবেদনশীল এলাকাটিতে জনসমাগম নিষিদ্ধ থাকলেও বিক্ষোভকারীদের কোনো ধরনের বাধা দেয়নি আইডিএফ সেনারা। নিয়ম ভেঙে পতাকা হাতে গাজা সীমান্তে হাজির শত শত ইসরায়েলি। 21 বছর আগে গাজার গুশ কাতিফ বসতি থেকে উচ্ছেদ করা হয় ইহুদিদের। বছর ঘুরে আবারও সেই দিনেই বসতি পুনঃস্থাপনের দাবি জানিয়ে সীমান্তে ইসরায়েলিদের বিক্ষোভ। ইসরায়েলি দখলদারদের সংগঠন নাচালা সেটেলমেন্ট মুভমেন্টের উদ্যোগে গাজা অভিমুখে আয়োজিত হয় এই বিক্ষোভ সমাবেশ। দাবি জানানো হয় উত্তর গাজায় 3 বসতি ইলেই সিনাই, দুগিত ও নিসানিতে ইসরায়েলিদের পুনঃস্থাপনের। এতে ইতামার বেন গাভির, বেজালেল স্মোরিচ সহ ইসরায়েলের একাধিক কট্টর মন্ত্রী ও নেতা অংশ নেন। গেল 4000 বছর ধরে গাজা ইহুদিদের অধিকারভুক্ত এলাকা এবং এটা কখনোই ফিলিস্তিনিদের ছিল না। ফিলিস্তিন নামের কোনো রাষ্ট্রই কখনো ছিল না। রোমানরা ইহুদিদের নির্বাসিত করার পর এই অঞ্চলকে ফিলিস্তিন ঘোষণা করেছিল, কিন্তু আমরা আমাদের জমি, আমাদের অধিকার আদায় করতে ফিরে এসেছি। গাজায় ইহুদিদের বসতি স্থাপন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট যেভাবে বলেছেন, আমরা ফিলিস্তিনিদের দেশ ত্যাগ করিয়ে ছাড়ব। গাজায় ইহুদি এলাকা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন, কারণ এটা আমাদের অংশ। ইয়েলো লাইন সীমান্তে যে কোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ। বিপুল সংখ্যক পুলিশ ও সেনা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের বাধা দেয়নি তারা। জড়ো হওয়ার 10 মিনিটেরও কম সময়ে ব্যারিকেড পার হয়ে অনুপ্রবেশ করতে শুরু করে বিক্ষোভকারীরা। পরে নিজে থেকেই সরে যায় সেনারা। 20 বছর আগে আমাদের এখান থেকে উচ্ছেদ করা হয়েছিল। আমরা এখন আর চুপ করে বসে নেই। পশ্চিম তীরের জুডেয়া ও সামারিয়ার উন্নয়ন চোখে পড়ার মতো। আমাদের দাবি গাজাতেও ঠিক এমনটাই করা হোক। ইসরায়েলি মানবাধিকার সংস্থা গিশার হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় অন্তত 60% এলাকার নিয়ন্ত্রণ তেল আবিবের হাতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার, প্রশ্ন ফাঁস বন্ধ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। এ সময় আন্দোলনরতদের উপর লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। আহত হয়েছে বহু মানুষ। এদিকে এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। পার্লামেন্ট চত্বরের ভেতরেই বিক্ষোভ করেন বিরোধী এমপিরা। ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিতে অংশ নিতে আসা বিক্ষোভকারীদের লক্ষ্য করে এভাবেই একের পর এক টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। তারপরও ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের উপর করা হয় লাঠিচার্জ। সোমবার ভোর থেকেই দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর যেন পরিণত হয় হাজারো শিক্ষার্থী এবং তরুণের মিলন মেলায়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্ন ফাঁসের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ঠেকাতে যন্তর মন্তর ঘিরে বহু স্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলে দিল্লি পুলিশ। শত শত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীর সদস্যদেরও। পুলিশ জানিয়েছে পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি, তবে সিজিপি নেতৃত্ব ঘোষণা দেয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা পার্লামেন্টের দিকেই এগোবে। আন্দোলনের উদ্যোক্তাদের দাবি এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। যে সিস্টেমে চলছে পুরো দেশ, আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। শান্তিপূর্ণভাবে গেল 1 মাস ধরে আমরা কর্মসূচি পালন করে আসছিলাম। এদিকে আন্দোলনের সংহতি জানিয়ে এতে অংশ নেয় ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেন বিরোধী এমপিরা। সরকার আপনা ধর্ম নিভা রহি হ্যায়। আমি একজন ভারতীয়, এদেশের সন্তান হওয়ার কারণেই সেই দায়বদ্ধতা থেকে এই বিক্ষোভে অংশ নিয়েছি। সরকার যে অন্যায় করছে তার সামনে চুপ করে থাকার সুযোগ। ভারতীয় যুবা হোনে কে নাতে যুবাओं का दर्द। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ভারতের তরুণদের মধ্যে শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারের জবাবদিহি নিয়ে বৃহত্তর অসন্তোষের প্রতীক হয়ে উঠেছে। পার্লামেন্ট অধিবেশন চলাকালে বিক্ষোভ কতটা রাজনৈতিক চাপ তৈরি করতে পারে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর্জেন্টিনার হারে দাঙ্গার রাজধানীতে পরিণত হলো বুয়েনোস আয়ার্স। ম্যাচ হারার পরপরই পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আর্জেন্টাইনরা।
দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে নিরাপত্তা কর্মীদের সাথে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল বোতল ছুড়ে বিক্ষুব্ধরা। নিজ দেশ ছাড়া ব্রাজিলেও বেশ কিছু স্থানে মারামারিতে জড়ায় আর্জেন্টাইন ফ্যানরা। এই দৃশ্য আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সের। ম্যাচ হারার পরপরই ক্ষোভে ফেটে পড়ে অনেক ভক্ত সমর্থক। নিজ দেশের রাজধানীতেই চালায় তাণ্ডব। ফাইনাল ম্যাচ উপভোগে রাজধানীর ঐতিহাসিক অবেলিক্স চত্বরে জড়ো হয়েছিল আলবিসেলেস্তা ফ্যানরা। ম্যাচ শেষে কোনো রকম কারণ ছাড়াই হুট করে উত্তেজিত হয়ে পড়ে জনতা, জড়ায় সহিংসতায়। পুলিশের উপর চড়াও হতে শুরু করেন সমর্থকেরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ, ছোড়ে টিয়ার শেল ও ফাঁকা গুলি। জবাবে নিরাপত্তা কর্মীদের দিকে বোতল ও পাথর ছুড়তে থাকেন আর্জেন্টাইন ফ্যানরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় রাজধানীর প্রধান কয়েকটি সড়ক। এ ঘটনায় পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। ওবেলিক্স সহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী। এছাড়াও ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পুলিশের সাথে হাতাহাতি হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের। সংঘর্ষে জড়ায় বেশ কয়েকজন ব্রাজিল ভক্ত। অনিক রহমান, যমুনা নিউজ। স্পেনের বিশ্বকাপ জয়ে মাতোয়ারা, মাদ্রিদ, বার্সেলোনা সহ বড় বড় শহর। উল্লাসে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিশেষ এই অর্জন। স্পেনের বার্সেলোনা থেকে সহকর্মী মোহাম্মদ আফাজ জনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় একমাত্র গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল স্প্যানিশরা। ঘুচল 16 বছরের অপেক্ষা। আবারও ফুটবলের সিংহাসনে বসল স্প্যানিশরা। স্পেনের এই জয়ে মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া সব ছোট বড় শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। রাস্তায় নেমেছে হাজারো সমর্থক। স্পেনের জাতীয় পতাকা হাতে করা হচ্ছে বিজয় মিছিল। নাচ, গান এবং আতশবাজির মধ্যে দিয়ে উদযাপন করা হয় স্পেনের দ্বিতীয় শিরোপা। এর চেয়ে দারুণ আর কিছু হতেই পারে না। দীর্ঘ 16 বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছি। গতবার যখন জিতেছিলাম আমার বয়স ছিল মাত্র 8 বছর। আমি স্পেন এবং এর বাইরেও প্রতিটা ম্যাচ দেখেছি। স্পেন দীর্ঘজীবী হোক, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। খুব ভালো লাগছে, আমরা সত্যি খুব খুশি। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমরা জিতেছি। এই জয়টা আমাদের প্রাপ্যই ছিল। অপার আনন্দ, এক পূর্ণতা, সবকিছুতেই যেন আমি পরিপূর্ণ। সত্যি বলতে এই পৃথিবীতে ঈশ্বরের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না আমার শরীর আর সত্তা মিলেমিশে একাকার। ঈশ্বরকে ধন্যবাদ, ধন্যবাদ জীবনকে এই সময়ে এই যুগে আমাকে অস্তিত্ব দেওয়ার জন্য। এই ঐতিহাসিক অর্জনে অংশ নিয়েছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। টেলিভিশন ও বড় পর্দায় পরিবার বন্ধুদের সাথে খেলা উপভোগ করেন তারা। স্পেন যে তারুণ্য নির্ভর টিম নিয়ে এসেছিল, এই প্রত্যাশায় তারা শিরোপা গড়ে তুলেছে। স্পেন যোগ্য দল হিসেবে জয়ী হয়েছে, আমরা অনেক আনন্দিত। আর্জেন্টিনাকে লজ্জাজনক হার হারাবে এটা আমরা আগ থেকে জানতাম এবং স্পেন তা করে দেখিয়েছে। স্পেনের সাথে যদি আর্জেন্টিনার খেলা হয় তাহলে মেসিকে অসহায়ের মতো দেখা যাবে। আজকে সারা বিশ্ব সেটা দেখলো, মেসি অসহায়ের মতো ছিল। আসরের সেরা দল হিসাবে বিশ্বকাপ স্পেনেরই প্রাপ্য ছিল, আর তারা তা পূরণ করতে পারায় খুশির জোয়ারে ভাসছে পুরো দেশ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেকেন্ড লেডি উষা ভ্যান্সের ঘর আলো করে জন্ম নিল চতুর্থ সন্তান। রোববার মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল হাসপাতালে জন্ম নেয় তাদের পুত্র সন্তান। নাম রাখা হয়েছে অ্যালেক নিল ভ্যান্স। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের 150 বছরেরও বেশি সময়ের ইতিহাসে এই প্রথম কোনো ভাইস প্রেসিডেন্ট পদে থাকাকালে সন্তানের অভিভাবক হলেন। নবজাতক অ্যালেক ভ্যান্স ছাড়াও জেডি উষা দম্পতির ঘরে রয়েছে আরও 3 সন্তান। তাদের 2 ছেলে ও 1 মেয়ে। দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় 133 যাত্রী নিয়ে উপকূলে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ বহু মানুষ। এখন পর্যন্ত নারী শিশু সহ জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 67 জনকে। নিখোঁজদের সন্ধানে অব্যাহত জোরদার তল্লাশি। কর্তৃপক্ষের তথ্য মতে শনিবার 116 যাত্রী ও 17 ক্রু নিয়ে দেশটির রাজধানী জর্জ টাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশ্যে রওনা হয় ফেরিটি। পথিমধ্যে তীর থেকে প্রায় 7 মাইল দূরে উত্তর আটলান্টিক উপকূলে উল্টে যায় নৌযানটি। এরপর ফেরিটি থেকে জরুরি বিপদ সংকেত পাওয়ার পর উদ্ধার কাজে তৎপর হয় জরুরি বাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
লাতিন দেশ পেরুতে অনুভূত হলো 5.3 মাত্রার ভূমিকম্প। প্রাণ গেছে 6 জনের, আরও 22 জন আহত। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় জরুরি অবস্থা পরিচালন কেন্দ্র। শনিবার রাতে মধ্যাঞ্চলীয় জুনিন প্রদেশে অনুভূত হয় কম্পন। উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের 24 কিলোমিটার গভীরে। মাটির নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধার করে একটি অস্থায়ী তাঁবুতে রাখা হয়েছে। আশঙ্কা বাড়তে পারে নিহতের সংখ্যা। আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। বিরল জোড়া টর্নেডো দেখা গেল সুইডেনে। দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি এলাকার ক্যামেরায় এই মুহূর্ত ধরা পড়েছে। অদ্ভুত সেই দৃশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একাধিক ভিডিওতে জলাভূমির ওপর দ্রুতগতিতে ঘুরপাক খেতে দেখা যায় টর্নেডো দুটিকে। বেশ কিছুক্ষণ স্থায়ী হওয়ার পর দুটি টর্নেডো মিলিত হয় একটিতে। খানিক পরে এটি বাতাসে মিলিয়ে যায়। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।